আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি নামে একটা ডিপার্টমেন্ট রয়েছে। এটা কি আসলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের মধ্যে নাকি আলাদা একটি ডিপার্টমেন্ট? এটা কি কোনো সন্ধ্যাকালীন কোর্স নাকি ফুল টাইম কোর্স বা পার্ট টাইম কোর্স, এই সকল বিষয়ে জানতে চেয়েছেন। আজকে আমি আপনাদের সামনে এই ঢাকা ইউনিভার্সিটির যে থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি যে ডিপার্টমেন্টটা রয়েছে এর খুঁটিনাটি সব কিছু তুলে ধরার চেষ্টা করব। আমার এই ভিডিও দেখার পর আপনাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে দয়া করে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য। তো শুরুতে আসি, এই থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি মূলত এটা কেমন ডিপার্টমেন্ট, এটা কি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সাথে মানে সরাসরি ইনক্লুডেড কিনা? হ্যাঁ, এই প্রথম প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা আলাদা একটা ডিপার্টমেন্ট। এটা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে নয়, এটা সম্পূর্ণ স্বাধীন একটি আলাদা ডিপার্টমেন্ট। এখানে শুধুমাত্র মাস্টার্সের প্রোগ্রাম হয়। আর এটা কোনো সন্ধ্যাকালীন কোর্স নয়, এটা কোনো পার্ট টাইমের সুযোগ নেই, এটা ফুল টাইম একটা কোর্স। এখানে আপনি ফুল টাইম স্টুডেন্টের মতোই পড়াশোনা করবেন। সেকেন্ডলি হচ্ছে এটার অ্যাপ্লিকেশন, এখানে মূলত কারা পরীক্ষা দিতে পারে। দেখেন এইখানে পরীক্ষা দিতে পারে, যদিও এখানে লেখা আছে থিওরিটিক্যাল অ্যান্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি, কিন্তু এখানে পরীক্ষা দিতে পারে মোটামুটি কেমিস্ট্রি রিলেটেড যে সাবজেক্টগুলো এরা সবাই। আপনি যেমন হচ্ছে কেমিস্ট্রি, যারা পিওর কেমিস্ট্রিতে পড়াশোনা করেছে, যোগ্যতাটা হচ্ছে মূলত 4 বছর মেয়াদি একটা বিএসসি অনার্স বা বিএসসি ডিগ্রি থাকতে হবে। সেই ক্ষেত্রে বিএসসি ইন কেমিস্ট্রি, তারপর হচ্ছে অ্যাপ্লাইড কেমিস্ট্রি আছে, অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, তারপর হচ্ছে ফিজিক্স, জিওলজি, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট, মাইক্রোবায়োলজি আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, তারপর হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এমনকি আপনি লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকেও এখানে আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনার ভর্তির জন্য যে সাবজেক্টগুলো প্রিফারেবল সেই সম্পর্কে মূলত বলা হলো। হ্যাঁ, এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এখানে সিজিপিএ কত। সিজিপিএ সিজিপিএটা মূলত এখানে 2.50 হলে আপনি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে এখানে কোনো শর্ট লিস্ট হয় না, মানে এখানে আপনি আবেদন করলেই পরীক্ষা দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে আপনার আরেকটা প্রশ্ন, যে এখানে ভাইয়া যদি চান্স হয়ে যায় তাহলে এখানে আমার পড়াশোনা করতে টোটাল কস্ট কত হয়। হ্যাঁ, এই কস্টটা হচ্ছে একটু ভেরি করে, এটা অ্যাবাউট হচ্ছে আপনার 15 থেকে 18K পর্যন্ত হয়ে থাকে, মানে 15 থেকে 18 হাজার টাকা পর্যন্ত। এটা জাস্ট একটু কম বেশি হতে পারে। এই হচ্ছে আপনার টোটাল কস্ট। তারপর হচ্ছে আপনার জিজ্ঞাসা থাকতে পারে যে এখানে টোটাল কত ক্রেডিটের কোর্স। হ্যাঁ ভাইয়া, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে, অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে ওইগুলোর মতো এখানেও টোটাল 32 ক্রেডিটস সম্পন্ন করতে হয়। 32, এর মধ্যে আপনার 18 ক্রেডিট হচ্ছে থিওরি কোর্স। এই থিওরি কোর্স হচ্ছে টোটাল ছয়টা, ছয়টা হচ্ছে 3 ক্রেডিট করে, তো 3 6 18। এই 6টা কোর্সের মধ্যে আপনার যে কোর্সগুলো পড়তে হবে তার মধ্যে আছে কোয়ান্টাম কেমিস্ট্রি রিলেটেড 3টা সাবজেক্ট, আর একটা আছে হচ্ছে কম্পিউটেশনাল ড্রাগ ডিজাইন, এ হলো 4টা, আরেকটি আছে হচ্ছে স্পেকট্রোস্কোপি, এবং আরেকটি হচ্ছে রিঅ্যাকশন মেকানিজম। এ হলো টোটাল 6টা। আর এখানে 6টা হচ্ছে 6 ক্রেডিট হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনি যে এখানে কম্পিউটেশনাল কেমিস্ট্রি নিয়ে যে থিসিস করবেন, বা কম্পিউটেশনাল কেমিস্ট্রিতে নাম দেখেই বুঝতে পারছেন যে এখানে কম্পিউটেশনাল কেমিস্ট্রি, তো কম্পিউটেশনাল কেমিস্ট্রি রিলেটেড আপনার 2টা ল্যাব কোর্স আছে। আবার আপনাদের যদি ইচ্ছা হয় যে আমি এই কম্পিউটেশনাল ড্রাগ ডিজাইনের কাজ শেখার পাশাপাশি আমি ওয়েট ল্যাবেও কাজ করব, তাহলে সেই অ্যাক্সেসও স্যাররা এখানে ম্যানেজ করে দেয়। এই হচ্ছে আপনার 2টা কোর্স থাকবে, 3 ক্রেডিট 3 ক্রেডিট, 6 ক্রেডিট হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। এই হচ্ছে টোটাল 24 ক্রেডিট। আর যে বাকি 8 ক্রেডিট আছে এটা হচ্ছে আপনার থিসিস। এই থিসিসটা মূলত হচ্ছে আপনার একটা কম্পিউটেশনাল ড্রাগ ডিজাইনের উপর হবে। এই এই কাজটা মূলত বর্তমানে বেশ চাহিদা আছে। এটা ইউএসএ যেমন 2023 সালে, সরি 2000, হ্যাঁ 2024 সালে সম্ভবত এই ড্রাগ ডিজাইনের কাজের সাথে রিলেটেড একটা কাজের জন্যই নোবেল প্রাইজ পেয়েছে। তারপর হচ্ছে
এখানে টোটাল সিট কত? হ্যাঁ, আপনাদের একটা কমন কোশ্চেন, এটা হচ্ছে টোটাল সিট হচ্ছে 30টা। হ্যাঁ, আপনি যদি পরীক্ষা ভালো দেন, আপনার একটা চান্স থাকে, কারণ এখানে ওয়েটিং লিস্ট করে দেখা যাচ্ছে 30 জনের একটা মেরিট লিস্ট হবে, তারপরে হচ্ছে 5 জন বা 10 জন, 5 থেকে 10 জনের একটা ওয়েটিং লিস্টও দিয়ে দেয়। তো এখানে একটা চান্স পাওয়ার পসিবিলিটি থাকে যদি আপনি কোনো পরীক্ষা ভালো দিতে পারেন। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে এখানে ভর্তি পরীক্ষা দিয়ে টিকার পরেও ভর্তি হয় না, নানান ধরনের জটিলতা থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার চান্স পাওয়ার একটা চান্স থেকে যায়। তারপর হচ্ছে এক্সাম। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আপনার এক্সামটা আসলে কোন কোন বিষয়ের উপর হয়। এখানে যদিও অনেকগুলো সাবজেক্ট থেকে আবেদন করার সুযোগ আছে, এখানে ফার্মেসি পরীক্ষা দিবে, ফার্মেসি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টের স্টুডেন্টরা দিবে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলো থাকলেও আপনার এখানে পরীক্ষাতে কোশ্চেন আসবে হচ্ছে শুধুমাত্র কেমিস্ট্রি এবং ক্যালকুলাস থেকে। তার মানে এখানে কিছুটা না, আসলে 90% এগিয়ে থাকবে কেমিস্ট্রি স্টুডেন্ট যারা আছে তারা, তাদের জন্য এটা বেশি মানে হেল্পফুল হবে। তো এখানে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ভাই আসলে কেমিস্ট্রি যে পরীক্ষা হবে, কেমিস্ট্রির প্রশ্নগুলো আসলে কই থেকে আসবে? এটা কি ইন্টারমিডিয়েট বেসিস নাকি অনার্স বেসিস? আর অনার্সে তো আমাদের অনেকগুলো সাবজেক্ট, তাহলে আমি এখানে আসলে কোন কোন সাবজেক্টগুলো পড়বো বা কোন কোন টপিক বাদ দেবো, এই যে বিষয়গুলো আপনার জানার আছে। দ্বিতীয়ত হচ্ছে যারা অন্য ডিপার্টমেন্ট আছে তারা কী পড়বে, তারা কি নিজেদের সাবজেক্ট পড়বে? আসলে না ভাইয়া, এখানে শুধুমাত্র যেহেতু কেমিস্ট্রির জন্য হবে, আপনাদের সবাইকেই কেমিস্ট্রি রিলেটেড পড়াশোনাগুলোই করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের কেমিস্ট্রির যে টোটাল 4 সেমিস্টার, 4 বছরে বিএসসির যে 4 বছর, 4 বছরে তো অনেকগুলো কোর্সই পড়ানো হয়, সবগুলো কোর্সই পড়তে হবে না, সবগুলো টপিক আপনার জন্য পড়তে হবে না। সেই ক্ষেত্রে আপনারা এখানে স্পেশালি পড়বেন হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি, কিন্তু এখানে আপনার বাদ দিবেন কি? বাদ দিবেন হচ্ছে নিউক্লিয়ার কেমিস্ট্রিটা, এটা আপনাদের পড়তে হবে না, কারণ এখান থেকে কোনো কোশ্চেন দিবে না। নিউক্লিয়ার কেমিস্ট্রিটা বাদ আপনাদের জন্য। নিউক্লিয়ার কেমিস্ট্রি বাদ যাবে। তারপর হচ্ছে আপনাদের অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি থেকে প্রশ্ন আসবে, কিন্তু এই অর্গানিক কেমিস্ট্রি থেকে দেখা যাচ্ছে যে আপনার ন্যাচারাল প্রোডাক্টস, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, এই রিলেটেড কোশ্চেনগুলো না পড়লেও চলবে, বা এই কোর্সের পড়াগুলা না পড়লেও চলবে আপনার। জাস্ট অর্গানিক কেমিস্ট্রির যে আদার্স যে সাইটগুলো আছে, যেমন হচ্ছে আমাদের অ্যালকোহল, তারপর হচ্ছে রিয়েকশন মেকানিজম, তারপর অ্যালকেন অ্যালকিন, এই যে বেসিক যে ব্যাপারগুলো আছে এগুলো পড়লেই হবে অর্গানিক কেমিস্ট্রি, বিশেষ করে আপনাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে কোর্সগুলো পড়ছেন এগুলা। তারপর হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতেও আপনার হচ্ছে এখানে অনেকগুলো কোর্সই পড়ানো হয় বিএসসিতে, সব কোর্স পড়তে হবে না। ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে, হ্যাঁ, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আপনি শুধুমাত্র পড়বেন বেসিক যে ব্যাপারগুলো, যেমন এটা আমি সহজ করে বললে বিএস বলের যে বই আমরা পড়াশোনা করছি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার, এই বই থেকে ম্যাক্সিমাম প্রশ্ন মানে কাভার হয়ে যাবে আশা করি। কারণ এটাই হচ্ছে আর কি বেসিক, একবারে সহজ, কারণ এখানে আপনাকে খুব বেশি কঠিন কিছু দিবে না। আর কঠিন দিলেও সবার জন্যই কঠিন, এটা নিয়ে তো মানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, এখানে অনেক কোর্স থাকার পরেও এখান থেকে আপনার কিছু শর্ট করা হয়েছে, তার মধ্যে আছে হচ্ছে যেমন সলিড স্টেট কেমিস্ট্রি, তারপর সারফেস অ্যান্ড কলয়েড কেমিস্ট্রি, এগুলো আপনি বাদ দিতে পারেন। এগুলো বাদ দিলে আপনার হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, বাকি যে কোর্সগুলো আছে এগুলো মোটামুটি বেসিক ধারণা থাকলে আপনার কমন পড়ে যাবে আশা করি। তারপর আছে আপনার কোয়ান্টাম কেমিস্ট্রি, আপনি চাইলে বাদ দিতে পারেন, যদিও এখানে কোয়ান্টাম কেমিস্ট্রি রিলেটেড মানে কোর্স আছে, কিন্তু কোয়ান্টাম কেমিস্ট্রিতে তেমন প্রশ্ন সাধারণত হয়নি এতদিন, কারণ কোয়ান্টাম কেমিস্ট্রি একটু কম্পারেটিভলি একটু কঠিন। তারপরেও এটা বলা যাচ্ছে না যে কি হয়, কিন্তু বিগত বছরের মানে অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, মূলত আগের যে পরীক্ষাগুলো হয়েছে সেই অনুযায়ী। তো সেক্ষেত্রে আপনি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এগুলো আর কি বাদ দিতে পারেন, এগুলো একটু বড় বড় থিওরি টাইপের পড়াশোনা বলে এগুলো আর কি এতটা কাজে লাগে না। যাই হোক, এরপর হচ্ছে তারপর হচ্ছে স্পেকট্রোস্কোপি। হ্যাঁ, স্পেকট্রোস্কোপি। এখন স্পেকট্রোস্কোপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের তো অনেকগুলা টপিক আছে স্পেকট্রোস্কোপিতে, আপনার এই সবগুলাই চ্যাপ্টারই পড়তে হবে না, সবগুলো টপিকে পড়তে হবে না, এখানেও যথেষ্ট কমিয়ে দিয়েছে সিলেবাস। তার মধ্যে আছে স্পেশালি হচ্ছে আইআর, জি ভাই এগুলো পড়তে হবে, কারণ আইআর, ইউভি আর হচ্ছে কি এনএমআর, এই তিনটা ছাড়া আপনি আসলে স্পেকট্রোস্কোপি কল্পনাই করতে পারেন না। স্পেকট্রোস্কোপি পড়তে গেলে অবশ্যই আপনাকে এই তিনটা জিনিস পড়তে হবে। তারপর হচ্ছে ক্যালকুলাস।
ক্যালকুলাসের ক্ষেত্রে এখন আমরা এখানে যে ক্যালকুলাসগুলো আসে এগুলো হচ্ছে আমরা যারাই কেমিস্ট্রিতে পড়াশোনা করেছি না কেন সবাই ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে থাকা অবস্থায় ক্যালকুলাস নামে কোর্স পড়েছি। আপনাদের মনে আছে কিনা জানি না, অবশ্যই প্রথম ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অবশ্যই আপনারা ম্যাথ কোর্স করছেন, ওইখানে যে ক্যালকুলাস ছিল ওই টাইপের ক্যালকুলাসই আসে। তবে আমি আপনাদেরকে যে বুদ্ধিটা দেবো সেটা হচ্ছে আপনারা সবাই এই সিসিবির যে ক্যালকুলাস আছে এটা যদি মানে আয়ত্ত করবেন, এটা যদি আপনাদের মানে ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে আপনারা অবশ্যই পারবেন। এই ক্যালকুলাসের মধ্যে যেমন ডিফারেনশিয়াল আছে, তারপর হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে, এই দুইটা পড়লেই হয়ে যায়। তো এইখান থেকে এখন ক্লাস 9-এর বইয়ে যেমন হচ্ছে আপনার লিমিটের ম্যাথ আছে, তারপর হচ্ছে গুরুমান, লঘুমান, তারপর হচ্ছে এগুলো নানান ধরনের আছে, এগুলো সব করতে হয় না, জাস্ট বেসিক জিনিসটা। মোট কথা হচ্ছে ক্যালকুলাসের যে মেইন অঙ্কগুলা এইগুলা পারলেই হয়ে যাবে। এই হচ্ছে আপনার পরীক্ষায় আসার মতো টপিকগুলা বা সাবজেক্টগুলা: ক্যালকুলাস, স্পেকট্রোস্কোপি, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি। দেখেন এখানে যদিও এখানে 5টা টপিক দেওয়া আছে, কিন্তু আপনার জন্য সিলেবাস কিন্তু আসলে অতটা বড় না, এটা মোটামুটি সহজের মধ্যেই আছে, কারণ অনেক কিছুই বাদ দিয়ে দিছে যা আমি অলরেডি আপনাদেরকে বলেছি। তো দেখা যাচ্ছে যে আপনার এই হচ্ছে কোশ্চেন আসার মতো যে আপনার সাবজেক্টগুলো বা টপিকগুলো। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই আসলে পরীক্ষাটা হয় কত মার্কে? হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। পরীক্ষাটা আসলে এটা কারো কাছে শুনে করে না, এটা যারা পরীক্ষার কমিটিতে আছে তারা তাদের ইচ্ছা মতোই করে। তো নর্মালি বিগত দিনগুলোর অভিজ্ঞতা অনুযায়ী বলা যায় এটা 100 অর 120 মার্কসে পরীক্ষাটা হয়ে থাকে। এই হচ্ছে আপনার টোটাল মার্ক। তো এখানে দেখা যাচ্ছে এখন কোন মার্ক মানে কীভাবে আসবে সেটা হচ্ছে প্রশ্ন। সেই ক্ষেত্রে আপনার কেমিস্ট্রিতে বেসিক এমসিকিউ আসবে আপনার জন্য। প্রথমে কেমিস্ট্রিতে বেসিক এমসিকিউ আসবে, সেটা হচ্ছে 40 মার্কস সাধারণত আসে থাকে। 40 মার্কস শুধুমাত্র কী হবে? এমসিকিউ। এটা হচ্ছে বেসিক কেমিস্ট্রি। আপনি যে ইন্টারমিডিয়েট বেস পড়াশোনা করছেন এটারই জাস্ট একটু অ্যাডভান্স, মানে ইন্টারমিডিয়েট যে কোর্স মানে যে কোশ্চেনগুলো আপনার কাছে কঠিন মনে হয়েছে সেগুলো মূলত আসবে, এভাবে ধরে নিতে পারেন। বা বেসিক সহজ কথা, যেগুলো আপনার মানে বুঝতে মানে ভালো এমন মানে মাথা খাটাতে হয়েছে এগুলো পড়তে হবে। আর হচ্ছে অনার্সে যে আপনি পড়াশোনা করছেন এখানে যে আপনার ডিপ কোশ্চেনগুলো, যেমন হচ্ছে আপনার এলডিহাইডের আইআর ভ্যালু কত, ঠিক আছে, এই যে এরকম এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। বা নিচের কোনটি কোন ফাংশনাল গ্রুপ ইন্ডিকেট করতেছে, বা নিচের কোনটি রিঅ্যাক্টিভিটি বেশি, কোনটা মোর রিঅ্যাক্টিভ বা লেস রিঅ্যাক্টিভ, এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে। বা কোনটা মেটা নির্দেশকগুলো আসতে পারে। হ্যাঁ, এমসিকিউ এগুলো খুবই মানে মোটামুটি পারবেন আপনারা, যারা মোটামুটি কেমিস্ট্রিতে পড়াশোনা করছেন তারা অবশ্যই পারবেন, তাদের সমস্যা হওয়ার কথা না। তারপর হচ্ছে নর্মালি 60 মার্ক, 60 বা 60 আসতে পারে, অথবা 36 হতে অথবা 40 হতে পারে রিটেন। হ্যাঁ, রিটেন কোশ্চেন আসবে। এই রিটেন কোশ্চেনের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার ম্যাথ থাকবে, তারপর হচ্ছে আপনার এখানে কেমিস্ট্রির তো ছোটো ছোটো থিওরি থাকতে পারে, স্পেশালি পিএইচি এর অঙ্ক থাকতে পারে। তারপর হচ্ছে মোট কথা হচ্ছে যে এখানে আপনার একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে। আর এগুলা দেখা যাচ্ছে যে মোটামুটি 1 পৃষ্ঠা বা 1.5 পৃষ্ঠা পর্যন্ত লিখতে হয়। বা এরকম টাইপের প্রশ্ন আসতে পারে, একবারে ছোটও না একবারে বড়ও না, মানে শর্ট কোশ্চেনও আসতে পারে, বড় কোশ্চেন মানে একটু ব্রড কোশ্চেন আসতে পারে। তো দুইভাবে প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে আপনার রিটেন গেল। এখন রিটেনের পরে হচ্ছে আপনার ক্যালকুলাসের জন্য স্পেসিফিক। এখন এই যে আমি 60 বললাম, 36 বললাম, বাবার এখানে কি 40 বললাম, এই তিনটার মধ্যেই মানে এর মাঝেও দেখা যাচ্ছে যে অনেক সময় ক্যালকুলাস দিয়ে দেয়, অথবা ধরেন 36 মার্কস আসছে আপনার হচ্ছে রিটেন, তাহলে আবার 24 মার্কস হচ্ছে আপনার আলাদা ক্যালকুলাস দিয়ে দিল, এরকম হতে পারে। আবার দেখা যায় 40 মার্ক কেমিস্ট্রি রিটেন আসছে আর 20 মার্ক আপনাকে ক্যালকুলাস দিয়ে দিল, এটাও হতে পারে। মানে এটা নানানভাবে হতে পারে। আবার 60 মার্ক দেখা যাচ্ছে কেমিস্ট্রি দিছে আর 20 মার্ক আলাদাভাবে দিল, মানে 120 পরীক্ষা হয়ে গেল। মোট কথা হচ্ছে এটা আপনাকে ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি। এখন সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি সাপোজ আমরা 16 মার্ক ধরে নিই, যে 16 হচ্ছে আপনার ক্যালকুলাস, তাহলে সেখান থেকে 8 মার্কস আসবে হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, আর 8 আসবে হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। এখান থেকেও দেখা যাচ্ছে যে এগুলো তো আবার পার্ট করে দিবে দুইটা। পার্টের মধ্যে দেখা যাচ্ছে খুবই সহজ দিকে দিবে একটা ডিফারেন্সিয়েশন, একটা একটু মানে একটু কঠিন দিকে দিবে, আপনি কতটুকু গভীরে যেতে পারেন। আবার ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা সহজ দিকে দিবে, একটা কঠিন দিকে দিবে। তো আসলে এইগুলা এখন না দিলে বা এগুলা দিয়ে যাচাই না করে তো আপনি পারবেন না, কারণ হচ্ছে এই যে কোয়ান্টাম কেমিস্ট্রি বলেন বা কম্পিউটেশনাল ড্রাগ ডিজাইনের যে কোর্সগুলো আছে
এগুলা পড়তে গেলে আসলে আপনাকে এগুলা পারতে হবে। এগুলো না পারলে আপনি এই কোর্সে মানে এই কোর্সটা পড়তে পারবেন না, পড়ে মজা পাবেন না, অনেক সমস্যা হবে পড়তে। এখন এই যে যারা আপনার বিশেষ করে ফার্মেসি আছেন, তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, তারপরে ফিজিক্স, জিওলজি বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মোট কথা যারা সরাসরি কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড না, হ্যাঁ তাদের একটু কষ্ট হয়ে যায় যে ভাই আসলে কেমনে পড়বো, এর জন্য কোনো বই আছে কিনা, বা এটার প্রিপারেশন নেওয়ার ওয়ে কি, বা কী করবো। হ্যাঁ, আপনারা যেহেতু ওভারঅল একটা ধারণা পেলেন, আপনারা চাইলে এইগুলো আপনাদের পঠিত যে অনার্সে পঠিত বিষয় আছে সবগুলো নিয়ে এভাবে পড়াশোনা করতে পারেন। আর যদি বলেন যে ভাই আমি একটা বই পড়বো, হ্যাঁ বইয়ের ক্ষেত্রে আসলে এরকম সরাসরি কোনো বই নেই, তবে আপনার ফুলারিন বইটা দেখতে পারেন। ফুলারিন বইটা হচ্ছে মূলত এই ঢাকা ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট, বুয়েটের অ্যাডমিশন টেস্ট, জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এগুলোর জন্য যথেষ্ট হেল্প করে। মানে এখান থেকে আপনি একটা ওভারঅল গাইডলাইন পাবেন, আপনাকে কীভাবে পড়তে হবে, কী করতে হবে না করতে হবে, এটা একটা গাইডলাইন পাবেন। আর এই বইটাতে আপনার মোটামুটি এমসিকিউ আছে। যেহেতু আপনারা অনার্সে কোনো সাবজেক্টে এমসিকিউ পড়েন নাই, কিন্তু এটাতে একটা সুবিধা হচ্ছে আপনি এমসিকিউ পাবেন। এমসিকিউ পাবেন একসাথে, এমসিকিউ প্লাস রিটেন প্রশ্ন আছে এখানে। তারপর হচ্ছে কিছু কিছু ভাইভা এক্সপিরিয়েন্সও শেয়ার করা আছে। তো দেখা যাচ্ছে এই বইটা পড়লে কি আপনি একটা জাস্ট ওভারঅল একটা প্রস্তুতি নিতে পারবেন, বুঝবেন। মানে আপনি যখন এই সম্পূর্ণ বইটা পড়বেন, ভালো আয়ত্ত করতে পারবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার একটা আইডিয়া হবে যে আপনি একটা সাহস পাবেন পরীক্ষা দেওয়ার জন্য। আমি একটা বলতেছি না যে এই বইটা পড়লে আপনার চান্স হয়ে যাবে, বা এই বইটা পড়লে আপনার হচ্ছে সব কমন পড়বে, বাট এরকম না। হ্যাঁ, আপনি একটা বইটা যদি দেখেন, দেখলে দেখা যাচ্ছে আপনার ওপর একটা ধারণা আসবে, আপনি একটা প্রিপারেশন নেওয়ার মতো একটা সাহস পাবেন, যেটা আমি পড়তেছি কিছু একটা, আমি কিছু জানি কিছু একটা। এখানে যথেষ্ট পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে আপনার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের, মানে আপনি হচ্ছে এইচএসসি বেস বা আমাদের অনার্স ফার্স্ট ইয়ার যে আমাদের পড়াশোনাগুলো হয় সেখান থেকে শুরু করে একবার মাস্টার্স পর্যন্ত এখানে যে বিভিন্ন ধরনের কোর্স আছে, এগুলো সবগুলোর মোটামুটি ইম্পর্টেন্ট টপিকগুলো অ্যাড করা হয়েছে। তারপর হচ্ছে ওভারঅল আপনি চান্স পাওয়ার জন্য কতটুকু আসলে আপনি কেমিস্ট্রি জানেন সেটাই হলো বড় ফ্যাক্ট। আপনি 4 বছর পড়াশোনা করছেন অনার্সে, তারপর হচ্ছে এইচএসসি পড়ছেন, কেমিস্ট্রি বই দুইটা, সব কিছু মিলিয়ে আপনার মধ্যে আসলে কতটুকু কেমিস্ট্রি আছে, আপনি কতটুকু কেমিস্ট্রি বোঝেন, এটার হচ্ছে আপনার চান্স পাওয়ার ক্ষেত্রে মূলত কাজে লাগবে, বা এটাই হচ্ছে ফ্যাক্ট। তো এই হচ্ছে আপনাদের সকল প্রশ্নের অ্যান্সার। তারপরও যদি কোনো কোশ্চেন মিসিং হয়ে থাকে বা আপনাদের কোনো কিছু জানার থাকে, দয়া করে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের যদি কোনো আগ্রহ থাকে যে ভাইয়া আমরা এই পরীক্ষা সম্পর্কে জানতে চাচ্ছি, বা এখানকার পরীক্ষাটা কেমন হয়, মানে অন্য সাপোজ বুয়েট হতে পারে, তারপর হতে পারে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বা আদার যে কোনো চাকরি সেক্টর, বা যে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করবো এরকম একটা ভিডিও বানানোর জন্য, বা আপনাদেরকে জানানোর জন্য, এই বিষয়ে অ্যান্সার দেওয়ার জন্য। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।